আসসালামু আলাইকুম। পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এই পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলবো। কারণ এটা একটা এত বেশি ইম্পর্টেন্ট ইস্যু। যারা বিদেশে আমরা আছি তারা হাই কমিশনার বাংলাদেশে যারা বা অ্যাম্বাসেডার আছে, এরা এত বেশি নন প্রোডাক্টিভ এবং নন কনস্ট্রাকটিভ, এবং তারা ক্রিয়েটিভ কোনো অ্যাক্টিভিটিস দেশের জন্য কোনো বেনিফিট কোনো করে না অ্যাকচুয়ালি। এবং যাদের রিয়েলি এদের সঙ্গে ওঠা বসা আছে তারা আমার সঙ্গে একমত হবেন যে এই অ্যাম্বাসেডার প্রতি মানুষের যে মানে উচ্চাকাঙ্ক্ষা, বা আমি যেভাবে থেকে ছোটবেলা থেকে জানতাম যে এখানে একটা পোস্টে যাওয়া, এটা বিশাল একটা ব্যাপার। কিন্তু তিনজন হাই কমিশনারের সঙ্গে কি বলবো, ইন্টারাক্ট হওয়ার পরে বুঝতে পারলাম যে তাদের বেসিক যে প্রেসক্রাইব ওয়ার্ক তারা বলে, তারা যে জব করে সেই জবটা এত বেশি ডিস্টার্বিং, এবং তারা দেশের কোনো বেনিফিট করে না। এবং উইথ ডিউ রেসপেক্ট, এই সমস্ত লোকগুলোকে তত তাড়াতাড়ি রিমুভ করা দরকার। এটা এই কমিশন যেমন প্রফেসর ইউনিভার্সিটি 6টা কমিশন তৈরি করেছেন, ওটা তো গুড। এরপরে আরেকটা কমিশন হওয়া দরকার, খুবই ইম্পর্টেন্ট, যেটা আর্মি রিকনস্ট্রাকশন। কারণ আর্মিকে মেসড আপ করে দিয়ে গেছে হাসিনা গভর্নমেন্ট, এবং এর ভিতরে ম্যাসিভ কি বলবো ডিস্ট্রাকশন, এবং অনেক কিছু মানে এলো হয়ে গেছে। সেখানে দরকার রিয়েলি একটা ভালো একটা ইম্পর্টেন্ট সেক্টর অলসো আর্মি, এটাকে অলসো কমিশন করে যেমন ফিরে আনতে হবে। আমি মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সের জন্য আরেকটা কমিশনের কথা রিকোয়েস্ট করতেছি প্রফেসর ইউনুসকে সিরিয়াসলি এটা কনসিডার করার জন্য। হাই কমিশনার বা অ্যাম্বাসেডর তারা এত বেশি স্টুপিড এবং এগুলো ডঙ্কি টাইপের। এবং আমি তো ভাবতাম মানে এভরিবডি বেরিয়েছি পার্সন দে উইল বি যে এই পোস্টটা অনেক রেসপেক্টেবল পজিশন। কিন্তু ক্লোজলি তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তারা আসলে দেশের জন্য, এটা কি একটা ফরেন পলিসির জন্য হচ্ছে কিনা সেটা মানে ডিটেলস ইন্টারনাল যে কনস্টিটিউশন বা রুলস রেগুলেশন আমার জানা নাই। তবে এটি বুঝতে পারছি ডেপুটি হাই কমিশনার অথবা কাউন্সিলর যখন হাই কমিশনারের বাসায় একেবারে স্লেভের মতন কাজ করে, সেই ম্যামের হাই কমিশনার ওয়াইফের পিছনে পিছনে ঘুরে তার বাসার পুকুরের খাওয়া, তারপরে পর্দা সাজায় দেওয়া, বাগানের ফুল গাছকে ঠিক রাখা, মানে এই সমস্ত ওয়েলিং করে সারা দিন ওগুলো কাজে ব্যস্ত। অফিসিয়াল কনস্ট্রাকটিভ অফিসে কোনো কাজ করে না, অথচ তার স্যালারি অনেক বেশি। একটা এমবেসি চালাইতে সাউথ আফ্রিকার পিছনে তার অ্যামাউন্টটা হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, 380 কোটি টাকা। তার বিনিময়ে তারা যেটুকু পাসপোর্ট সাপোর্ট করে টাকা আনে, তারা 5 থেকে 6 কোটি টাকা। তো এই এমবেসি বা হাইকমিশন থাকার মানে কি মানে লস ছাড়া এটা তাদের কোনো আইটেম না। তো এইভাবে সমস্ত বিশ্বের সব দেশেই বাংলাদেশ যে অ্যাম্বাসেডর হাই কমিশনাররা ছাগল মার্কা মানে কি বলবো অফিস, তাদের অ্যাক্টিভিটিস অলসো ভেরি ডিস্টার্বিং। আমি এর আগেও একটা ভিডিও ক্লিপে এই কথাগুলো বলার চেষ্টা করছি, কারণ আমি এটা একেবারেই খুব ভালো করে প্রমাণ করে বলতে পারি যে তারা, যেমন সাউথ আফ্রিকাতে আমি যে ঘটনাটা বলছিলাম যে একজন হাই কমিশনার কোনো একটা পার্সোনাল কাজে আমাকে খুঁজতেছিলেন। তারপরে যখন ওনাকে বললাম যে আমার একটা প্রস্তাব আছে যে বাংলাদেশের জনগণের বা গভর্নমেন্টের বেনিফিট করতে চাই, আমাকে এই প্রভিন্সের যিনি গভর্নর তার সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়েছে। তো
বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে তারা বসতে রাজি আছে। আমি যদি একটা সিটিং করে দিই, তারা কাজটা করতে আগ্রহী। যেমন 10,000 হেক্টরের জমি নিয়ে বাংলাদেশের বাংলাদেশের হবে, মানে যারা এই এগ্রিকালচার মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি এটা কোলাবোরেশনে কাজ করবে। ওরা একটা কমিটি ফর্ম করবে, যে কমিটিতে একজন এগ্রিকালচারিস্ট থাকবে, আর তার সঙ্গে প্ল্যান্ট প্যাথোলজিস্ট থাকবে, আর একজন সয়েল সায়েন্টিস্ট। এই ধরনের টিম আসে, দেখবে মাটির মানে কি ধরনের, তারপরে এই 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 বেসিক যে ইয়েগুলো এক্সপার্ট তারা একটা করবে, কি বলবে, ইনফরমেশন দিবে যে ঠিক আছে, এই মাটিটা আমরা চুজ করলাম, এখানে এই আবাদ করা যাবে। তো ওদের কাছে 25 বা 30 বছরের লিজ নিলে এটাতে আমাদের কোনো লস নাই, কারণ ওরাও ভাবতেছে মাটি নিতে চলে যাবে না। তো সুতরাং ওরাও বেনিফিটেড হবে, যে এত পার্সেন্ট, ধরো 30% বা 40% যা এন্ড অফ দ্য ইয়ার আমাদের হবে ওদেরকে দিতে হবে, আর আমরা বাকি পোর্শন আমরা নিয়ে নিলাম। তাতে আমাদের অনেক লোকের এক্সপার্ট প্যাকেজ, তারপরে জেনারেবল, কি বলবো, অ্যাবজর্ব হবে। তো আমি এই কথা বোঝাতে চেষ্টা করছিলাম যে যখন একটা পাইলট প্রজেক্ট যখন স্টাবলিশ করার পর দেখা যাবে যে ওই মানে গভর্নমেন্ট কি করবে, ওই আমরা গভর্নমেন্টকে প্রুভ করতে পারবো যে উই হ্যাভ ডান ভেরি গুড জব, তখন ওই গভর্নর, ওই স্টেটের গভর্নর তখন তার সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবে যে বাংলাদেশের এই এই প্রজেক্ট সাকসেসফুল, দে হ্যাভ গিভেন আস সো মাচ বেনিফিট। তখন তারা এরা এই সাউথ আফ্রিকার যত ভ্যাকান্ট ল্যান্ড আছে, যেটা কোনো দিন ইউজ হয়নি, লক্ষ লক্ষ একর বা হেক্টর, এগুলো আমাদের আমরা পেতে পারতাম। তো একটা প্রথমে দেখাতে হতো পাইলট প্রজেক্ট, এবং এটা করার জন্য ওই কি বলে, যিনি স্টেট প্রিমিয়ার বলা হয়, উনি বাংলা ভাষায় স্টেট গভর্নর। তো এই ভদ্রলোক আমাকে বলছিলেন যে ডক্টর, তুমি যদি এই কাজটা করো, আমি 100% সাপোর্ট দিব, যে আমাদের ল্যান্ড অ্যাফেয়ার্স, এগ্রিকালচার ডিপার্টমেন্ট তোমাদেরকে ল্যান্ড দিতে আমাদের কোনো অসুবিধা নেই। তো উনি বলছিলেন, হাই কমিশনার এবং কাউন্সিলর, যে ডক্টর সাহেব, আমাদের তো প্রেসক্রাইব জব আছে, এর বাইরে জমি জমা হ্যানত্যান এগুলো আমাদের ইয়ে না, এগুলো নিয়ে আমাদের সময় কাটানো। আর আপনি ইমোশনাল লোক, আপনি দেশ ভালোবাসছেন, এগুলো তখন বলে, কাউন্সিলর বলে হাই কমিশনার, স্যার ডক্টর সাহেব অনেক ভালো, উনি বাট হি ইজ ভেরি ইমোশনাল, আর কি দেশকে ভালোবাসে। তো আমি কথাটা শুনে খুব কি বলবো, ডিসঅ্যাপয়েন্টেড হলাম। অন অদার হ্যান্ড, আমি কিন্তু ডাইরেক্টর জেনারেল একজনকে চিনতাম, মিনিস্টার ফরেন, তাকে জানালাম। তো উনি বলছেন, না, ওনারা এই কথাটা আপনাকে বলতে পারেন না, এটা আসলে ভুল করছে, বিশেষ শুধু পাসপোর্ট সাপোর্ট করার জন্য করা হয়নি, মানে পাঠানো হয়নি। কিন্তু অন্যান্য দেশের যে হাই কমিশনার বা অ্যাম্বাসেডার, যেমন ইন্ডিয়া থেকে শুরু করে অন্য দেশে, তারা কিন্তু তাদের দেশের যেটাতে বেনিফিট হবে, কোথায় চাকরি আছে, কোথায় ইনভেস্টমেন্ট, তারপরে তাদের জনগণকে আনে কোন যে সেক্টরে ফিট করে দেওয়া যাবে, তারপরে কোথাও নিয়োগ আছে কিনা, কোথায় নিয়োগ দিচ্ছে সেখানেও তারা যায়। তো এরকম অনেক ঘটনা, ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু এইভাবে সাউথ আফ্রিকা না, পুরো আফ্রিকা কন্টিনেন্টে কোটি কোটি হেক্টর জমি পড়ে আছে। এটা মানে স্লোলি যদি ইমপ্লিমেন্টেশন মেকানিজম গভর্নমেন্টের, মানে বিশেষ করে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সটা যেটা, এরা যদি ওরকম অ্যাক্টিভ হতো এবং ফরেন পলিসিটা ঠিক থাকতো, তাহলে যেগুলো এই গরু ছাগল যেগুলো আছে, হাই কমিশনার এবং কি বলে অ্যাম্বাসেডার, এগুলাকে একেবারে স্ট্রেট পাশায় লাথি দিয়ে বাংলাদেশে বের করে দিয়ে পাঠাই দেওয়া উচিত, এবং পলিসি চেঞ্জ করে ভেরি ডাইনামিক এবং কি বলবো ট্যালেন্ট, যেগুলো বাংলাদেশের লোকের যারা ইয়াং জেনারেশন, আর যে প্রমোশন যে পলিসিটা যেটা বললাম, এটা একেবারে ডিস্টার্বিং, যে ননসেন্স। সুতরাং এদেরকে ভিতরে একটা কম্পিটিশন তৈরি করে দিতে হবে, নেক্সট
পোস্ট প্রমোশনের জন্য কি ক্রাইটেরিয়া থাকতে হবে। তো সুতরাং এভাবে হাই কমিশনের এখন যেভাবে চলতেছে এবং সেগুলো ছিল বিশেষ করে আওয়ামী লীগের আমলে এই সমস্ত হাই কমিশনার এবং অ্যাম্বাসেডর এগুলো ছিল পলিটিক্যাল এবং নন প্রোডাক্টিভ। এই বললাম তো একটা অ্যাম্বাসি চালাতে কত টাকা খরচ হয়, অথচ এই পাসপোর্ট সিল সাপোর্ট করেই তারা সময় কাটায়। মিডল ইস্টের ব্যাপারটা একটু অন্যরকম হইতে পারে, কিন্তু আমার কাছে মনে কি যে এই মিডল ইস্টে বারবার এই কি বলে মিডল ইস্টে এই সেক্টর এই জায়গাটা কি বলবো ওভার স্যাচুরেটেড এবং এটা এক্সস্টেড হয়েছে এই সব কি বলবো অল্প একটা জায়গার মধ্যে বারবার হ্যামারিং করে কত আর চাকরি হবে। তো নতুন নতুন এরিয়াতে এক্সপ্লোর করার দরকার। তার মধ্যে হচ্ছে সাউথ আমেরিকা এক নাম্বার, যেখানে আমাদের কোনো পুরো কন্টিনেন্টে কোনো কনসুলেট কোনো হাই কমিশন নাই। এই ব্যাপারে আমি একটা ইয়েতে ঢাকা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করি 2002 সালে অথবা 2003 সালে। তখন দীপুমণি আমার ফ্রেন্ড, সে ছিল পররাষ্ট্র মন্ত্রী। তো আমি ওই যেটা ঢাকা প্রেস ক্লাবে করলাম, কনফারেন্স করলাম। এরপরে মন্ত্রীর সঙ্গে দীপুমণির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করলাম, সে আমাকে ডেট দিল, কিন্তু সেই মোতাবেক আমি গেলাম। তারপরে চিফ ডাইরেক্টর অফ হোম লেডি, সে বলল যে ম্যাডাম তো চলে গেছে যেতে কি নাম চাঁদপুরে তার ইমার্জেন্সি মিটিংয়ে, তো উনি বলছেন আমি যেন আপনাকে অ্যাটেন্ড করি। তো আমি খুব কি বলবো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কিন্তু আর কি বলবো, সে তো রেকগনাইজ করতেছে না বা আমাকে পাত্তা দিচ্ছে না, কারণ সে তো এখন অনেক ফর্মে হাসিনা ফ্যামিলি মেম্বার অ্যান্ড শি গট মিনিস্ট্রি পজিশন মানি আর খেয়ে। তো যাই হোক, তো তখন যেটা ছিল যে সাপোজ কেউ যদি ব্রাজিল সম্পর্কে আইডিয়া থেকে আর্জেন্টিনা থেকে শুরু করে কেউ যদি এক্সপ্লোর করে, এখানে অনেক পটেনশিয়াল ফিউচার আমাদের আছে। এখনো অনেকগুলো 50% মার্কেট মানে অনেক চাইনিজ, ইন্ডিয়ান, অন্যান্য দেশের লোকদের নিয়ে নিছে, কিন্তু স্টিল আমাদের যদি আমরা চেষ্টা করি। অনেকে নেগেটিভ কথাবার্তা বলে যে এই দেশগুলো যেমন আর্জেন্টিনা বা ব্রাজিল এত বেশি ক্রাইম, ওরা ক্রাইম করে সাপোজ, কিন্তু যেগুলা এগ্রিকালচার ল্যান্ড আর ওখানে এগ্রিকালচার ফার্ম, ওরা হচ্ছে একটা রেডিমেড একটা সেট আপ আছে, সেই সেট আপের মধ্যে ওরা এখন যেমন পরের জেনারেশনগুলো হচ্ছে কি লুজিং দ্য ট্র্যাক বিকজ অফ অ্যালকোহল, তারা মদ খেতে খেতে আর এই ফুটবলের নেশা আর ওই যে মেয়ের নেশা। তো এইগুলো যদি লেজি হয়ে যায়, তো তখন ওটা আমাদের জন্য প্লাস, কিন্তু ক্রাইমটা আমাদের উপর কতটুকু ইফেক্ট করবে। হয় না আমি আমাদের লোকজন ফার্ম চালাবে, তারা যে বেসিক রিকোয়ারমেন্ট দিচ্ছে এর মধ্যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর সার্টেন অ্যামাউন্ট ডলার ডিপোজিট রাখতে হবে, যেটা সিকিউরিটি মানি। আপনাকে দিল ধরেন 200 হেক্টর, তখন আপনাকে $10,000 হয়তো জমা দিতে হবে। আমি একটা এক্সাম্পল, আমি জানি না এক্সাক্ট ফিগার, বাট আপনাকে 1,000 হেক্টর দিল, তখন আমাকে বললো যে আপনাকে $25,000, এবং ধরেন আরো বড় দিল, তখন দিল $50,000। কিন্তু ওই মানিটা ওরা নিয়ে নিবে তা না, ওটা আপনি যদি চলে আসতে চান আপনাকে মানি ফেরত দেবে। তো এখন কথা হচ্ছে কি, এই রিকোয়ারমেন্ট দুইটা বাংলাদেশের লোকজন এত মানে ওরা আইকিউ ভালো এবং অল্প দিনেই তারা এই পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটাকে বেসিক এটা তারা নিতে পারতো, আয়ত্তে নিতে পারতো। তো এই ব্যাপারে পুরা ওই কন্টিনেন্টে মানে এত বেশি মানে একটা ব্রাজিল মানে যে এরিয়া আয়তন অনেক বেশি, কতগুলো বাংলাদেশ সমান হতে পারে, কেউ বলে 75, 65 এরকম বাংলাদেশের সমান এক ব্রাজিল। তো এখন চিন্তা করে দেখেন, যদি এখান থেকে চেষ্টা করে আপনার বলিভিয়া, চিলি, তারপরে কি বলে ওই
দ্য এন্ড অফ সাউথ আমেরিকা। তো এ পর্যন্ত অনেকগুলো মানে কি বলবো ল্যান্ড আছে, এবং এই সেক্টরে আমাদের অনেক পটেনশিয়ালিটি ছিল। তো ওরা যেমন সাউথ আফ্রিকাতে ওরা মদ খায়, লেজি, নেশা করে, এটা করে ওইটা করে, কিন্তু কি হয়েছে বাংলাদেশের লোকজন সাউথ আফ্রিকাতে প্রচুর ব্যবসা করে। কেন? একইভাবে এগ্রিকালচার যারা শুরু করছে তারা অনেক ভালো করতেছে, আপনারা যদি খোঁজ নেন। আর যদি ইনিশিয়েট আমার যেটা নেওয়া ছিল অনেক দিন আগে, এটা ছিল পসিবলি 2004 বা 2005-এ, তখন যদি করতো গভর্নমেন্ট বা বাংলা গভর্নমেন্ট যদি এই বোকামিটা না করতো, আমি যেভাবে প্ল্যান করছিলাম, তাহলে এতদিনে দেখা যেত যে কয়েক লক্ষ লোকের মানে কর্মসংস্থান হয়ে যেত, প্লাস ওই যে অন্যান্য কান্ট্রিতেও তারা এই টিম এক্সপ্লোর করে অনেক জমি নিতে পারত। আসলে এই যে মিনিস্টার ফরেন, এরা যদি রিয়েলি মানে অ্যাক্টিভ হতো এবং ফরেন পলিসিটাকে ঠিক করতে পারতো, এবং এই গরু ছাগলগুলোকে না রাখে যদি ওই ধরনের ডায়নামিক, ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল এরকম লোককে খুঁজে খুঁজে বের করে ওই পোস্টগুলোকে ফুলফিল করা যায়, তাহলে এখনকার যে মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স, এটার যে কত বড় একটা মানে কন্ট্রিবিউশন থাকতে পারতো দেশের জন্য, পজিটিভ ইম্প্যাক্ট করতে পারতো। আর এখন যেটা আছে টোটালি এটা একটা মানে নেগেটিভ, এবং এটাতে মানে লস আইটেম। আপনি মানে এরপরে দেখবেন যে কি বলে, এটা কি ভেরিফিকেশন বলেন আর ওই ইনভেস্টিগেশন করে দেখবেন এই এই অ্যাম্বাসেডার হাই কমিশনগুলো কি করে থাকে, এবং এদেশ জনগণের এবং ওই দেশে যারা প্রবাসী বাঙালি থাকে তাদের সঙ্গে কি আচরণটা করে, এবং এরা কোনো প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ ও কনস্ট্রাকটিভ কাজের সঙ্গে এরা ইনভলভ হবে না। শুধু একটু পার্টি গান বাজনা হয় ওই দেশের এই 16 ডিসেম্বর অমুক তমুক দিয়ে নাচ গান খাওয়া দাওয়া, এই পাসপোর্ট সিল মারা, কিন্তু রিয়েলি এরা রিয়েলি ডিস্টার্বিং। এবং এই সমস্ত স্টুপিডদেরকে আমি তো চ্যালেঞ্জ করছি এর আগে, মানে ভিডিও ক্লিপে, যদি কোনো অ্যাম্বাসেডার বা হাই কমিশনার আমার সঙ্গে চ্যালেঞ্জ করে, and they can contribute more than me in terms of anything, any positive activity apart from crime. Maybe they are better than me in terms of crime. তারা কি সমস্ত বিল তৈরি করে এবং ক্লেম করে। এখানে একজন মহিলা হাই কমিশনার ছিল, সে আমার ক্লাসমেট। তো এনিওয়ে, এই সমস্ত কি বলবো, এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের আসলে গভর্নমেন্টকে একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া দরকার, এবং এই গরু ছাগল, রাম ছাগলগুলোকে চিরে এগুলোকে কোনোভাবে দেশে ফিরে যে ডিসমিস করে এবং নতুন করে ওইরকম পলিসি চেঞ্জ করে ডাইনামিক ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। এর ফলে কি হবে, যেমন এতদিন সাউথ আমেরিকাতে যে যত ভ্যাকান্ট স্পেস আছে, এখানে অনেক বাঙালির মানে কি বল হতে পারে, অ্যাকোমোডেশন হতে পারে, এবং মোস্টলি ইন এগ্রিকালচার সেক্টর ইভেন ইন আফ্রিকা। ওরা যত কি বলবো লেজি হোক, ওরা যত মানে ক্রাইম ওরিয়েন্টেড হোক, ওরা মারামারি করে, ওরা তারপরে ট্রাই করবে, ওইটাই আমাদের জন্য পজিটিভ। এই কারণে তো সাউথ আফ্রিকাতে অনেক বাঙালি আর যারা প্রথম দিকে আসে তারা যে সুযোগগুলো নিয়েছে, এবং এদেরকে এদেরকে যেমন মানে আমি জিনিসটা যদিও লাইক করি না, মানে তাদেরকে অনেকটা ধোকা দেওয়ার মতন অনেকে করে থাকে, কারণ তারা অত
এখন অবশ্য তারা চেঞ্জ, এই জন্য তারা বাংলাদেশি বা ফরেনারদের অপেক্ষা অনেকের সময় শুনবেন যে লাশ যাচ্ছে, উনি বাঙালি মরতেছে, এর জন্য অনেকগুলো ইন্টারনাল ফ্যাক্টর আছে। তারা এদেশের মেয়েদের সঙ্গে ইনভলভ, যে মেয়েগুলো তাদের হয়েছিল গার্লফ্রেন্ড, এটা একটা মেজর ফ্যাক্টর ইত্যাদি। অনেক বাজে জিনিসের সঙ্গে ইনভলভ হয়ে যায়, তখন তারা ইয়ে হয়। তাছাড়াও ন্যাচারালি অবশ্য তারা এগ্রেসিভ, এবং তো সেটা তো আছে ফ্যাক্টর। কিন্তু যদি গভর্নমেন্টের সঙ্গে বায়োলেটারাল রিলেশন থাকতো, এই লোকগুলোর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের কোনো রিলেশন নাই। এবং বাংলাদেশের যে এই সমস্ত লোকগুলো মারা যাচ্ছে, এগুলো নিয়ে তারা কোনো গভর্নমেন্টের সঙ্গে সিটিং মিটিং কোনো কিছু কোনো প্ল্যান, তারা বলে যে তারা তো আমাদের মাধ্যমে আসেনি, তো ওদের সঙ্গে আমাদের ইয়ে কি, ওদের দায়িত্ব আমরা কেন নেব। মানে এত ইরেসপন্সিবল এবং এত নেগলিজেন্ট তারা। আর কি বলবো, এগুলোর অ্যাক্টিভিটিসের কথা বলতে গেলে, এবং তারা কিভাবে যে সময়গুলো পাস করে, কোনো রকম কাজ করতে চায় না, এই পাসপোর্ট সিল টিল মারা ছাড়া আর কোনো কাজ নেই। দেশে ইনভেস্টমেন্ট কীভাবে আনতে হবে, এখানে কোনো চাকরির সম্ভাবনা আছে কিনা, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। দেখ, আমি অনেক সময় খুব মনে হয় কি যে গভর্নমেন্ট ঢাকায় বসে এই লোকগুলোকে, তাদেরকে কি এত মুরব্বী নয় যে এই লোকগুলোকে এই এই সিস্টেমটাকে চেঞ্জ করে এটাকে পজিটিভ কি বলে পথে ইয়ে করতে পারতো, এই অ্যাম্বাসিগুলোকে ইউজ করতে পারতো। একটা মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গোটা ওয়ার্ল্ডের যে রিলেশন, আমাদের দেশের মতন একটা দেশ, এইটা এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। যদি যারা ইন্টেলেকচুয়াল, তারা বুঝতে পারবে যে আমি আসলে কি বলতেছি। এই লোকগুলোকে রিয়েলি রিয়েলি খুব তাড়াতাড়ি, মানে যেমন করে হোক এদেরকে কিক আউট করা উচিত, এবং এবং স্লোলি আসলে কিছু রিপ্লেসমেন্টের পলিসিতে যাওয়া দরকার। এই জন্য এখানে একটা স্ট্রং কমিশন তৈরি করা দরকার। আসসালামু আলাইকুম।